চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। অরূপের মধ্যে রূপের সন্ধান করেছেন তিনি। রামকুমার মান্না। আর এই রূপ সৃষ্টির ধাত্রীভূমি এই স্টুডিও। একতাল কাদামাটি আর 10 আঙুলের জাদু। নকশা তৈরি করেছেন নিজেই, ভাস্কর্যের নন্দনকানন। রামকুমার মান্নার শৈশবের গল্প বেশ রোমাঞ্চকর। আমার জন্ম মেদিনীপুর জেলা, পূর্ব মেদিনীপুর, খেজুরি থানা, কামারদা বলে একটি গ্রামে। আমি যখন 3য় শ্রেণীতে, তখন মানে 4র্থ শ্রেণীতে ওঠার আগে থেকেই আমি মাটি নিয়ে আমি কাজ করতাম। আমার পড়াশোনা খুব বেশি দূর নয়, আমি 8ম শ্রেণী অবধি পড়াশোনা করার পর আমাদের আর্থিক অবস্থা এত খারাপ হতে থাকে। তো একদিন আমার মনে আছে, আমি বাবার হাত ধরে আমাদের গ্রামের কাছাকাছি, মানে কন্টাই সাব ডিভিশন, কন্টাইতে মানে কাঁথি শহরে আমি চলে আসি, খুব সম্ভব 70 দশকের দিকে। কিন্তু তার ফাঁকে ফাঁকে আমার যে নেশা বা আমার যে একটা শখ না, আমি বলবো আমার নেশা, ওই মাটি নিয়ে কাজ করা, সেটা আমি করতাম। কোনো প্রতিষ্ঠিত কলেজে শিল্পকলার পাঠ নেওয়ার সুযোগ পাননি তিনি। ঠিকমতো খাবারই জুটত না। সেই সময় আমার এক সম্পর্ক পাড়ার কাকা, সে আমায় বলছিল যে এইখানে বাড়িতে ঘুরে বসে বসে কেন এইভাবে করবি, চল আমার শ্বশুর বাড়ি আছে, সেখানে তোকে আমি একটা কাজে লাগিয়ে দেবো। আমার এখনও মনে আছে, বারাইপুরে বিশালাক্ষীতলা বলে একটা জায়গা আছে, ওখানে ওনার একটা ছোট্ট না, একটা মোটামুটি একটা চায়ের দোকান ছিল। আর সেই দোকানটা চায়ের দোকান, কিন্তু ওখানে সব কিছু কি বলে মদের দোকান, মানে গাঁজা, আফিম, তারপরে দেশি বিদেশি সব কিছু ওটা দোকানে পাওয়া যেত। আর সেই দোকানে 4-5 জন কর্মচারী কাজ করতো, আর আমার কাজ ছিল ওই সব কর্মচারীদের একটু দেখাশোনা করা বা একটু। তো সেই 14-15 বছর বয়সে আমি নানান ধরনের মানুষকে দেখেছি ওখানে। জীবন জীবিকার অনিশ্চিত অভিযানে কলকাতায় আসা। ওই সাদা পাঞ্জাবি পাজামা পরে আসতো বয়স্ক লোক। একদিন দুপুরের দিকে সে আমাকে একা পেয়ে বললো, তুমি কি এই ছবি এঁকেছো? আমি বললাম, হ্যাঁ আমি ছবি আঁকি, এইসব করি। বলে, দেখো আমার এক বন্ধু আছে, তার নাম আমায় বলেছিল, তো সে না খুব ভালো ছবি আঁকে, তার খুব নাম। তো তুমি যদি এইসব ছেড়ে তুমি যদি ওইসব ভালো কাজ করতে চাও বলো, আমি তোমায় নিয়ে গিয়ে তার সাথে তোমার পরিচয় করিয়ে দেবো। তো আমি সেই ভদ্রলোকের সাথে আমি ট্রেনে চেপে আমি কলকাতায় এসেছিলাম। তো ওটাই আমার প্রথম কলকাতা। আমার এখনো মনে আছে, বালিগঞ্জ স্টেশনে এসেছিলাম। তো উনি নামলো, আমরা দুজনেই নামলাম, কিন্তু সেই অন্ধকারের সময় আমি ওনাকে হারিয়ে ফেলি। তা আমিও কি করব, আমিও নতুন, আমি কখনো কলকাতায় আসিনি।
এইসব ভাবতে ভাবতে সময় কি করব না করতে করতে আমার কেন জানি না আমি হাঁটতে হাঁটতে আমার এখন মনে আছে দেশপ্রিয় পার্কের কাছে আমি এসেছিলাম। খাওয়া দাওয়ার জন্য আমার কাছে তো সেভাবে পয়সাই ছিল না, কিছুই না। তো তো সে কী করা যায়, কিন্তু ওই যে আমার একটা নেশা ছিল না ওই ছবি আঁকা এগুলো, তো সেই সময় ওই রাস্তায় মানে ইটের টুকরো দিয়ে আমি ছবি এঁকেছিলাম। পরের দিন ওই রাস্তায় ছবি আঁকছিলাম, ছবি আঁকার পর দেখলাম বেশ লোকে দেখছে, আর 2 পয়সা 5 পয়সা 10 পয়সা করে দিচ্ছে। তাতে দেখলাম আমার খাওয়ার পয়সা উঠে গেছে। পরের দিন সকালে আবার যথারীতি ওই আমি বসে আছি, তো এক ভদ্রলোক এসে দেখলেন যে আমি কোন ছবি আঁকছি, তো সে আমায় জিজ্ঞেস করলো কি নাম তোমার, ছবি আঁকছো? সে আমার খুব উৎসাহ নিয়ে সে জিজ্ঞেস করেছিল। তো আমি তাকে আমার সেই সময় তখন তো আমার খুব কিশোর বয়স, যেটা মানে 15-16 বছর বয়স, তা আমি তাকে বললাম যে এরকম আমি হারিয়েছি, মানে এখানে আমার ঘটনাটা তাকে বললাম। উনি একটু শুনলেন, শোনার পর বললেন আচ্ছা ঠিক আছে তুমি আমার বাড়ি এসো, আমি পাশে থাকি। ওনার বাড়িতে সেদিন থেকে আমি থেকে গেলাম। ওনাদের 5 ফরমাস বাজারহাট এইসব করতাম, আর ফাঁকে ফাঁকে আমি আমার কাজের যে স্বাধীনতা উনি আমাকে সেটাই দিয়েছিল। তোমার বাকি সময় তুমি ছবি আঁকবে, তোমার যা যা করার তুমি করবে। ওনার নাম ছিল পার্থ রাহা। আমার আরও উৎসাহ বেড়েছিল কাজে, কারণ ওখানে আমি একরকম বাংলা একটা সোভিয়েত ম্যাগাজিন বলে একটা পত্রিকা বেরোতো, ওটা ওনার কাছে আসতো। সেটা থেকে আমার অনেক মানে আমি অনেক কাজের মানে ছবি দেখে এ করা, ছবি আঁকা বা কিছু মূর্তি বানানো, সেগুলো আমি অনেক ওখান থেকে পেয়েছিলাম। ওনার এক বন্ধু বুদ্ধদেব দাশগুপ্ত, কবি বুদ্ধদেব দাশগুপ্ত, তো উনি উনি নতুন ফিল্ম বানাবেন, ঠিক ওনার বাড়ির পাশের রাস্তায় উনি এসেছেন। না উনি বললেন ওনার খুব ইচ্ছা ছিল যে নতুন এসছে রামকুমারকে যদি আমাদের পাশে পাই তাহলে আমাদের খুব ভালো হয়। তো বুদ্ধদা বললেন যে রাম চলো আমার কাছে চলো। আমি পাশে আবার বুদ্ধদার কাছে চলে আসি, ফিল্ম মেকার বুদ্ধদেব দাশগুপ্ত। ফিল্ম লাইনে তখন আমি 5 ফরমাস, ওনার সংসারের যা কাজ হয়, ওনার স্বামী স্ত্রী আর কেউ নেই, সেই বাড়িতে আমি একা, সেই বাড়িতে আমি নিজের মতো আমি কাজ করতাম। তখন আমি অনেক মানুষের সাথেও আমার আলাপ হয়েছিল। এখনকার দিনে যারা আছেন মমতা শঙ্কর, তারপরে গৌতম ঘোষ। আমি আবার কাজ ছেড়ে দিই আমি ইচ্ছা করে, কারণ আমি বললাম যে আমার এই লাইন। তো বুদ্ধদা হয়তো বললে ঠিক আছে। সামান্য পয়সা ছিল, সেই পয়সা দিয়ে আমি একটু কালীঘাটে যেখানে মাটি পাওয়া যায় একটু মাটি কিনে আমি যেসব জিনিসগুলো আমি দেখেছি, ওই তখনকার দিনে খুব সিগারেট খাওয়া বা এইসব চল ছিল, অ্যাস্ট্রে, তারপরে ফুলদানি, তারপরে ছোটো ছোটো গণেশ আমার একটা শখ ছিল আর প্রথম থেকে, ছোটোবেলা থেকে গণেশ, তারপরে মাস্ক, মুখোশ, এগুলো আমার একটা যে এগুলো ছিল, আমি সেইগুলো বানিয়ে একটা সামান্য একটা কলকাতায়, দক্ষিণ কলকাতায় আমি একটা জায়গায় আমার দাদাদের সাথে আমরা একটা জায়গায় ভাড়া নিয়ে টালির ঘর ভাড়া নিয়ে আমরা থাকতাম। আর সেই সব নিয়ে আমি সব জায়গায় না, শুধু দক্ষিণ কলকাতায় কয়েকটা দোকানে আমি ঘুরে ঘুরে বেড়াতাম। 1-2 মাস বাদে আমার এত ভালো মানে কি বলে মানে বিক্রি, যেটা বাজার বলে আর কি, বিক্রির বাজার হতে লাগলো, এখানে আমার যে মূল্যতে আমি দিতাম তার থেকে ওরা অনেক মূল্য দিয়ে ওইসব বিক্রি করতো। তারপর থেকে আমাকে আর পিছনের দিকে তাকাতে হয়নি। আমি তখন থেকে আমি হ্যান্ডিক্রাফটের কাজ, মাটির কাজ এইসব নিয়ে করে বেড়াতাম। কন্যা সুনয়নী মান্না জানালেন, আমি যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকেই বাবার কাজ দেখছি, কীভাবে বানাচ্ছে, ছোট হোক বড় হোক, বিভিন্ন ধরনের মানে মাইথোলজি হোক বা কোনো গ্রামীণ ব্যাপার হোক, সব কিছু তুলেই বাবা নিজের মতো করে সেটাকে একটা ভাস্কর্যে পরিণত করে। তো
শুধু কলকাতায় নয়, বিভিন্ন জায়গায় বাবার শো হোক, যেখানে হতো আমরা ছোটোবেলায় আমি যেতাম, মায়ের সাথে যেতাম। আর এটা আমার পুরো মায়ের মিউজিয়াম। আমার মা এখন নেই আমাদের সাথে, বাট তার এই কাজের মধ্যে দিয়েই সে আমাদের মধ্যে আছে। এইসব যে মা বানিয়েছে সব বাবার মানে বাবার গাইডনেস, বাবা অনেক অনেক সাপোর্ট করে। মানে ছোট কাজ হোক বড় কাজ হোক, বাবা মায়ের প্রত্যেকটা কাজকে সাপোর্ট করেছে। আর এখন এইসব অনেক বিভিন্ন ছোট ছোট কাজ আছে যেগুলো বাবা গুছিয়ে রেখেছে মায়ের, তার স্মৃতি হিসাবে। আর বিশেষ করে বাবা তো খুবই কষ্ট করে আজ এই জায়গায় পৌঁছেছে। আস্তে আস্তে বাবার শো করলো নিজে একটার পর একটা, বিদেশে বাইরে। এখন মানে এমন জায়গা নেই যে বাবা নিজের কাজ দেয়নি বা সেখানে নেয়নি। এমন আজকের মানে বাবার কাজ মানে নিতে চায় কিন্তু বাবা করে দিতে পারছে না, এত টাইমের অভাব, এত সে মানে ব্যস্ত হয়ে পড়েছে। আর তার মেয়ে হওয়া তো আমার পক্ষে সত্যি খুব গর্বের ব্যাপার। আমি তার মেয়ে হয়েই সারা জীবন থাকতে চাই। আশি দশকের প্রথমের দিকে হবে। তো সে সময় আমার এত টেরাকোটার মাটির কাজে এত ভালো বাজারে আসতে লাগলো। তারপরে আমি শুধু গণেশ বানিয়ে একটা গ্যালারিতে আমি গিয়েছিলাম, চিত্রকূট আর্ট গ্যালারিতে প্রথম এক্সিবিশন হয় আমার টেরাকোটার গণেশ নিয়ে। কলকাতার বাইরে জাহাঙ্গীর, তারপরে আরও গ্যালারি কাতায়ন আমার দিল্লিতে বারবার শো করেছে। কলকাতায় তো আমার তখন থেকে 80 দশক থেকে তো আমার প্রত্যেক বছর আমার যদি বায়োডাটা দেখেন প্রায় 30, আমি কখনো কোনো গ্রুপের সাথে আমি কোনো এক্সিবিশন করি না। আমার যদি 16 এক্সিবিশন দেখেন হয়তো মানে 16 সাল 2016 অবধি যেটা আমার লেখা আছে প্রায় 30-35টা আমি 16 এক্সিবিশন করেছি। রামকুমার মান্নার কাজের সর্বক্ষণের সহযোগী তার ভ্রাতুষ্পুত্র। আমি জয়দেব মান্না, রামকুমার মান্না উনি আমার কাকা হন। তো আমি প্রায় 20 বছর ধরে ওনার সঙ্গে কাজ করছি। একতাল মাটি থেকে উনি বড় বড় বিশাল আকারের কাজ করেন। প্রথমে কি হয়, মাটিগুলোকে চেম্বারে জলের মধ্যে ভিজিয়ে সেটাকে আমরা কি করি, সুরকি পাট কুচি দিয়ে ওটাকে পা দিয়ে ভালো করে প্রসেস করতাম, মেখে নিতে মাটিটাকে একদম সফট করে মাখার পরে সেটাকে আমরা স্ল্যাব বানাই। স্ল্যাব বানিয়ে তারপরে সেগুলোকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা হয় এবং তারপরে কাজগুলোকে নিয়ে আমরা এটি ছাওয়াতে শুকনো করতে হয়। তারপরে রোদ্দুতে শুকনো করার পরে সেগুলোকে ফার্নেসে যাই। ফার্নেসে নিয়ে গিয়ে ওটাকে প্রথম দিন স্লো ফায়ারিং করি, তারপরে দিন হাই ফায়ারিং করা হয়। করার পরে কাজগুলো এভাবে রেডি হয়। আমার যে কথাগুলো আপনারা শুনছেন বা জানছেন, তাহলে হয়তো দেখবেন আমার পিছনে হয়তো এরকম হাজার রামকুমার দাঁড়িয়ে আছে, কিন্তু সেই সময়ের অপেক্ষা।